তবুও উকি দিয়ে যাচ্ছে চাঁদ। হয়তো শীঘ্রই আসবে ভোর। ভোরে পাখি কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় মানহার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের আর নামাজটা শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখে চলে আসে। বাড়ির বাইরে অন্য দিনের তুলনায় আজ বেশি কুয়াশা পড়েছে। কাছের মানুষগুলো ছাড়া দূরের কাউকে দেখা যাচ্ছে না কুয়াশার আড়ালে। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসে মানহা। কিচেনে কেউ নেই, এজন্য নিজে চা বানাতে চলে যায়। এক কাপ চা বানিয়ে নিজের রুমে চলে যায়। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া ওঠা চা খাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। বেলা বাড়তে থাকে, দেখতে দেখতে সকালের নাস্তার সময় হয়ে গেছে। খান ভিলার সকলে খেতে বসেছে। খাওয়ার মাঝে মিনহাজ খান বলেন। আমার একটা কথা বলার ছিল। মিলন খান বলেন। হ্যাঁ বল। আজ সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়? না মানে আমি চাচ্ছিলাম পরিবারের সবাই আজ বাইরে ডিনার করব। তোমাদের কি মতামত? মিনহাজ খানের কথা শুনে ছোট বড় সবাই তার দিকে তাকায়। মিলন খান কিছুক্ষণ ভেবে বলেন। সে তো যাওয়া যায়, তাতে আপত্তি কি আছে? কি বলিস তোরা সবাই? অয়নদেরকে বলে। সেটা তো ভালোই হবে বাবা, অনেক দিন পরিবারের সবাই কোথাও যাওয়া হয় না। ঠিক আছে, তাহলে রাতের ডিনারটা রেস্তোরাঁয় করা যাক। মিরাজ খান কথাটা বলে হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে যান। একে একে সবাই খাওয়া শেষ করে যার যার কাজে চলে যায়। মানহা নিজের রুমে চলে যায়। মিরাজ ভার্সিটিতে। অয়ন বাবার সাথে শোরুমে গেছে। সাথে আজ অ্যাডভোকেট মিনহাজ খানও গেছেন। নিজেদের শোরুমে কিছুটা সময় দেবেন তিনি। নীরা মানহার কাছে এসে রাতে কি পরে ডিনারে যাবে সেটা জানার জন্য দুজনে বসে একসাথে কিছুক্ষণ গল্প করে সময় কাটায়। দুজনে কালো কালারের শাড়ি আর ম্যাচিং হিজাব বেঁধে যাবে। দুপুর গড়িয়ে সুন্দর এক বিকেলের উদয় হয়। বিকেল গড়িয়ে রাত। খানবাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। শুধু নীরা আর মানহা আসেনি। দুজনে এখনও সাজা হয়নি। নীরা মানহাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। মানহা নিষেধকে অগ্রাহ্য করে সব কিছু করছে। মানহাকে সাজিয়ে দিয়ে আয়নার সামনে ধরে বলে। আপু, দেখো তো তোমাকে কেমন লাগছে। নিজেকে আয়নায় দেখে কিছু বলে না, তারপর বলে। নীরা, নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দুজনে একসাথে নিচে নামে। দুজনকে দেখে মিরাজ মুখ ফসকে বলে ফেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে দুজনকে। সবাই মিরাজের দিকে তাকায়। মিরাজের সবার রিয়াকশন দেখে থতমত খেয়ে যায়। মিরাজের কথা শুনে মানহানিরা দুজনেই লজ্জা পায়। মানহার বাবা মা আর অয়নের বাবা মা চারজনে বাড়ির গাড়ি করে যাবে। অয়ন আর নীরা দুজন একটা বাইকে করে, মিরাজ মানহা একটা বাইকে। রাতের বেলা বাইকে ঘুরতে খুব ভালো লাগে মানহার কাছে, তাই তো এখন সেটা করছে। গাড়ি গিয়ে থেমে যায় বড় সড়ো রেস্টুরেন্টের সামনে। মানহার বাবা সবাইকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে যায়। অয়ন আর মিরাজও দুজনকে নামিয়ে দিয়ে বাইক পার্কিং করতে যায়। মানহারা সবাই গিয়ে রেস্টুরেন্টের ভিতরে বসে। একটু পর চাচা ভাইপো চলে আসে। রাত 9টা বাজতে চললো। তারা একটু দেরি করেই বাড়িতে কে বেরিয়েছে। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। মানহার বিরিয়ানি খুব পছন্দ, তাই তো সবাইকে চিকেন বিরিয়ানি অর্ডার দেয়। বিরিয়ানির সাথে থাকবে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস। ওয়েটার বিরিয়ানি আনতে ঘ্রাণ বের হচ্ছে। মানহা মন ভরে ঘ্রাণটা নেয়। এখানকার বিরিয়ানির স্বাদ খুবই ভালো। ইনারা বিরিয়ানিটা খুব ভালো করে রান্না করেন, সেটা জানেন বলেই মিরাজ খান সবাইকে এখানে নিয়ে এসেছেন। সবাই তৃপ্তির সাথে খায়। মিরাজ খাওয়ার শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে। মিরাজের ঢেকুর তোলা দেখে হেসে ফেলেন সকলে। খাওয়া শেষে বিধায় রেস্টুরেন্ট থেকে বের হয় সবাই। বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠায় দেয় মানহা আর আয়ান। তারাও মেনে নেয়। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, তাদের তো একটা প্রাইভেসি আছে। চারজন মিলে এখন যাবে লং ড্রাইভে। মানহার মনটা ফুরফুরে মেজাজে আছে। আজকের দিনটা খুব স্পেশাল মনে হচ্ছে তার। অয়ন তার মিরাজ বাইক চালাচ্ছে আর দুই রমণী বসে আছে তাদের পেছনে। তারা খুব এনজয় করছে। ঢাকা শহরে রাত 10টা 11টাকে রাত বলে না কেউ। শহরের প্রতিটা অলিতে গলিতে ল্যাম্পপোস্টের আলোয় জ্বলজ্বল করছে রাস্তা। ঢাকা শহরটা আজ মন ভরে ঘুরছে তারা।
তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। চিলমুটে আছে তারা। নীরা আর মানহা দুজনেই খুব খুশি। বাইক চালাতে চালাতে হঠাৎ করে বাইক থামিয়ে দেয় অয়ন, কারণ তার সামনে আরও একজন বাইক থামিয়েছে। মিরাজ একটু পেছনে ছিল, সেজন্য ভাইয়ের দেখা দেখি সেও বাইক থামিয়ে দেয়। অয়ন বাইক থামিয়েছে কারণ তার সামনে আরও একজন বাইক থামিয়েছে। মানহা অবাক হয় লোকটাকে হতে পারে। মাথায় হেলমেটের কারণে বুঝতে পারছে না কে হতে পারে। লোকটাকে দেখার জন্য চুপ করে থাকে সে। অয়ন মাথা থেকে হেলমেট খুলে বলল, ভাইয়া আপনি এখানে এই সময়ে? তাদের সামনে থাকা লোকটা এবার নিজের মাথা থেকে হেলমেট খুলে ফেলে। মানহার মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। এই প্রথম সে আবরারকে বাইক চালাতে দেখছে। লোকটাকে দেখতে মারাত্মক হ্যান্ডসাম লাগছে। আজকে একটু বেশি সুন্দর লাগছে। তার রাতের মৃদু আলোয় দেখা যাচ্ছে তার সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। ছি ছি, সে কেন এসব ভাবছে? আবরার মৃদু হেসে বলে, হ্যাঁ, একটু কাজ ছিল এখানে, তোমাদের দেখলাম তাই এগিয়ে আসলাম। ও আচ্ছা, ভালো করেছেন। আমাদের সাথে লং ড্রাইভে চলেন, অনেক মজা হবে। আবরার আর চোখে মানহার দিকে তাকিয়ে ফের অয়নের দিকে তাকিয়ে বলে, আমার কি প্রিয় মানুষ আছে যাকে নিয়ে লং ড্রাইভে যাব? আমার হচ্ছে পোড়া কপাল। এই পোড়া কপালে কি আর লং ড্রাইভ আছে বলো? ইনোসেন্ট ফেস করে বলে। তার তিনজন বুঝতে পারে কথাটা কাকে নিয়ে মিন করা হয়েছে। মানহা অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। নীরা আর চোখে মানহার দিকে তাকিয়ে আবার তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি চলো তো, এইখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, আর কতক্ষণ থাকবো? আবার বাসায় ফিরতে হবে তো। 3টা বাইক, 5 জন মানুষ। তারা রাতের শহর ঘুরতে ব্যস্ত। অয়নরা বাইক থামিয়ে পার্কিং করে হাঁটতে শুরু করে। প্রথমে অয়নরা আর তারপর মানহা, মিরাজ, আবরার। হঠাৎ মিরাজের ফোনে কল আসে, সে সাইডে চলে যায়। আবরার আর মানহা পাশাপাশি হাঁটে। মানহার অনেক ইনসিকিউরি ফিল হয়। দুজনের নীরবতার মাঝে আবরার বলে, বোন বিড়াল। আবেগ মাখা কণ্ঠ। মানহা নিজের দৃষ্টি স্থির করে হাঁটতে থাকে। এখন তার মনে হচ্ছে বাবা মার সাথে চলে যাওয়া বেটার ছিল। বন বিড়াল আর কত ঘোরাবেন আমায়? আপনি কি কিছুই বোঝেন না? বয়স বাড়ছে তো, কবে বাবা ডাক শুনবো বলুন? আবরারের কথা শুনে থমকে দাঁড়ায় মানহা, রাগে দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। আবরার বলতে বলতে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। যখন পারে তখন জিভে কামড় খায়। সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। মানহার রাগী ফেস দেখে বুকে ফু দিয়ে বলে, দেখুন, ওভাবে তাকাবেন না। আপনার কি লজ্জা শরম নেই আবরার? কোথায় কি বলতে হয় সেটাও কি গুলিয়ে খেয়ে ফেলেন? আই এম সরি বন বিড়াল। প্লিজ ওসব নামে আমাকে ডাকবেন না। 100 বার ডাকবো, আপনার কি? আমার কি মানি? পারলে ঠেকান দেখি। মানহা আর একটা কথাও বলে না, কারণ সে জানে আবরার তার ছেঁড়া মানুষ। তা না হলে তার পেছনে এমন আঠার মতো লেগে থাকতো। মিরাজ ফোন রিসিভ করে বলে, এত রাতে না ঘুমিয়ে কল দিচ্ছিস কেন? জানিস কয়টা বাজে? রাত 11:30। ফোনের অপর প্রান্ত থেকে তানসি বলে, আরে গাধা, বাংলাদেশে এখন 11:30 বাজলেও আমেরিকায় এখন 9:30 বাজে। ওহ শিট, আমার তো খেয়ালই ছিল না। তো মশাই, আপনি এখন কি করছেন? লং ড্রাইভে আছি, বাট তোর অন্য ভ্যানতে গেলাম। মিরাজের কথা শুনে তানসির মুখের আধার ঘনিয়ে এলো। মিরাজ লং ড্রাইভে গেছে, তার মানে মিরাজের গার্লফ্রেন্ড আছে। মুহূর্তেই চোখ দুটো টলমল করে তার। তানসির কোনো রেসপন্স না পেয়ে মিরাজ ফের বলে, কি রে, কথা বলছিস না কেন? অডিও কল হওয়ায় মিরাজ বুঝতে পারল না তানসি কাঁদছে। তানসি নিজেকে স্বাভাবিক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কার সাথে গিয়েছিস মিরাজ? তোর যে গার্লফ্রেন্ড আছে এটা তো কখনো বলিসনি। মিরাজের টনক নড়ে। তানসি এতক্ষণ চুপ ছিল, কেন সেটা বুঝতে পারে। মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করে মিরাজের, ফের বলে, আরে তুই চলে যাওয়ার পরেও ওর সাথে দেখা দেন সেটিংটা করিনি। জানিস তো আজকাল মেয়েরা যা শুরু করেছে। তানসি খট করে কল কেটে দেয়। মিরাজকে সে খুব ভালোবাসে। সেই অষ্টাদশী কন্যা যখন বুঝতে শুরু করেছে ভালোবাসা কি, ঠিক তখন থেকেই মিরাজকে সে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কখনো বলেনি কিংবা কাউকে বুঝতেও দেয়নি। কিন্তু আজ মনে হচ্ছে সে সবচেয়ে ভুল করে ফেলেছে।
নিজের মনের কথাটা না বলে নিজেকে আর ঠিক রাখতে পারে না, হাউমাউ করে কান্না করে দেয়। মিরাজ ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো চেয়ে থাকে, মুখের ওপর কল কেটে দিল। হায় রে মানুষ, সে কি খুব বেশি মজা করে ফেলেছে? তানসি কি এখন কান্না করছে? মিরাজ ফের কল দেয়, কিন্তু রিসিভ করে না। মিরাজ আবারও চলে যায় সবার মাঝে। বিষয়টা পরে দেখবে। 12টার সময় বাসায় ফেরে চারজনে। অনেক ঘোরাঘুরির কারণে টায়ার্ড হয়ে পড়ে, আবার রাতেও অনেক হয়েছে, সেজন্য ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ে। তলিয়ে যায় গভীর ঘুমে। তানসি সকাল থেকে মনমরা হয়ে আছে ক্যাম্পাসে। ভার্সিটির ক্যাম্পাসে এক কোণায় সে আর তার বান্ধবী জেনি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু তানসি কিছু বলছে না। জেনিয়া সহ্য হয় না এভাবে বসে থাকলে কি কোনো সমস্যার সমাধান হয়, সেই জন্য সে জোরেই বলে ফেলে, তানসি, look at me. ক্যাম্পাসের অনেকেই তাদের দিকে তাকায়। জেনিয়া আমেরিকার মেয়ে, সে বাংলা পারে না, টুকটাক তানসির থেকে শিখেছে। তারা ইংরেজিতে কথা বলে। হ্যাঁ বল। ক্লিয়ার করে বল, কি হয়েছে? মিরাজের গার্লফ্রেন্ড আছে জেনি। হোয়াট? হ্যাঁ, কাল রাতে তারা লং ড্রাইভে গেছে। কি বলছিস? তোকে বার করে বলছিলাম মনের কথা বলে দে, শুনলি না তুই? এখন কি হবে তাহলে? মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বলে, আমি জানি না রে, আমার খুব কষ্ট হচ্ছে। মিরাজ কি বোঝেন না আমি ওকে লাইক করি? ওর সাথে একটা মাস একই ছাদের নিচে কাটিয়েছি, ওর সাথে ঝগড়া করেছি, কত শত কথা বলেছি, বাট বুঝলো না রে, আমি হেরে গেলাম। বলে কান্নায় ভেঙে পড়ে তানসি। প্লিজ কান্না করিস না, এভাবে ভেঙে পড়লে হবে না। আমি মিরাজের সাথে কথা বলবো, প্লিজ তুই কান্না অফ কর। তাদের দুজনের আর ক্লাস করা হলো না। দুজনের বাসা পাশাপাশি। ভার্সিটি থেকে বের হয়ে দুজনে তানসির মন ভালো করার জন্য তারা ঘুরবে। তাতে যদি তানসির মন ভালো হয়। তানসির বেস্ট ফ্রেন্ড জেনি, একই সাথে তাদের বেড়ে ওঠা। তানসির জন্ম বাংলাদেশে হলেও ছোট থেকেই তানসি আমেরিকায় বড় হয়েছে, সেই জন্য তাদের বন্ডিংটা অনেক স্ট্রং। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেছে। কিভাবে সে সময় পার হয়ে গেছে বুঝতে পারেনি মানহা। তাকে আমেরিকায় যেতে হবে খুব আর্জেন্ট, তাই তো বাবা মা চাচা চাচি সবাইকে নিজের রুমে রেখেছে। সবাই মানহার রুমে বসে আছে। মানহার জরুরি তলবে হাজির সকলে। মিরাজ খান মেয়েকে উদ্দেশ্য করে বলল, মানহা মামুনি, কি বলবে তুমি? কিছু কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। তোমাদেরকে একটা কথা বলার জন্য আসতে বলছি। হ্যাঁ তা বল মা মিলন। চাচু, বাবা, মা, বড় আব্বু, তোমাদেরকে আমি যা বলবো সেটা কাউকে বলবে না, এমনকি ভাইয়া মিরাজকেও না। মিরাজ খান অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? আর কি কথা বলবি? বাবা, আমাকে আমেরিকা যেতে হবে। কি? কিন্তু কেন? বাবা, সেখানে আমার যাবতীয় সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে। আমার স্কুল, কলেজ, ভার্সিটি সব তার, সেগুলো আমার লাগবে। কবে যেতে চাচ্ছ মা? আগামীকাল। আমি যে আমেরিকা যাব সেটা জানবে, কিন্তু কেন যাচ্ছি সেটা যেন না জানে। আমি 10 দিনের মধ্যে ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা বেশ, তাই যেও। তারা রুম থেকে বের হয়ে যায়। মানহা মুচকি হেসে বেলকনিতে দাঁড়ায়। তার সাথে এতদিন সবাই গেম খেলেছে, তাকে বোকা বানিয়েছে। সে কেন ছেড়ে দেবে? মিস্টার আবরার তেজ, তুমি যদি চলো ডালে ডালে, তো মানহা চলে পাতায় পাতায়। বলে রহস্যময়ী হেসে ওঠে। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার আবরার তেজ, তোমাকে আমি বুঝিয়ে ছাড়বো ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। সকাল সকাল রেডি হয়ে নিচে নেমে আসে মানহা। তাকে এমন পরিপাটি হয়ে নিচে নামতে দেখে অয়ন, মিরাজ, নীরা তিনজনই অবাক হয়। বাকিরা তো সবটা জানে। নীরা অবাকের রেশ নিয়ে জিজ্ঞেস করে, আপু, তুমি সাজগুজ করে কোথায় যাচ্ছ? হ্যাঁ রে বোন, তুই কোথায় যাচ্ছিস? আমাদের কাউকে তো কিছু বলিসনি। মানহা সবার রিয়াকশন দেখে মনে মনে বলে, মাত্র তো শুরু, দেখো কি কি করতে পারি। মানহাকে চুপ থাকতে দেখে মিরাজ উঠে এসে মানহার সামনে দাঁড়ায়। খুঁটে খুঁটে দেখে বিস্ময় নিয়ে বলে, আপু, তুমি আমেরিকা যাচ্ছ? হ্যাঁ। সোজা জবাব দেয়। মানহার কথা শুনে অয়ন চেঁচিয়ে বলে, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই না সবাইকে বললি তুই আর আমেরিকায় যাবি না, তাহলে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলি কেন বোন? তুই কি রাগ করে চলে যাচ্ছিস? ভাইদের এত প্রশ্নের জবাব কি করে দেবে মানহা? নিজের ভেতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। মিথ্যে বলতে কেমন একটা লাগছে। মানহাকে চুপ থাকতে দেখে মিলন খান এগিয়ে আসেন। সবাইকে যে যার জায়গায় বসতে বলেন। তারা আগের জায়গায় গিয়ে বসে। মিলন খান সবাইকে উদ্দেশ্য করে বলে, শোনো মানহা মামুনি, আমেরিকা যেতে চাই।
মামুনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। সে এখন যথেষ্ট বড় হয়েছে এবং যথেষ্ট বুদ্ধিমতী। সে কোনো বাচ্চা মেয়ে নয়। সে এখানে থাকতে চাচ্ছে না। আমরা জোর করে তাকে ধরে বেঁধে রাখতে পারি না। তাই বলে বাবা। কোনো কথা নয় অয়ন। মানহা মামুনি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। মানহা চাচ্চুর দিকে কৃতজ্ঞতার সহিত তাকায়। তাকে বড় বাঁচানো বাঁচিয়ে দিল। মিলন খান ইশারায় আশ্বস্ত করেন। কারো মুখে কোনো কথা নেই। অয়ন গম্ভীর দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। খুব অভিমান হয়েছে তার। তার বোনটা এমন কেন করছে? সবটা তার রহস্যময় লাগছে। তার বোন যেটা বলে সেটাই করে। মানহার কথার খেলাপ হয় না কখনো। কিন্তু আজ হঠাৎ কি হলো ওর? মিরাজ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মানহার পেছন থেকে ডাকলেও রেসপন্স করে না। অয়নও সেম কাজ করে। থাকলো শুধু নীরা। সেই আর কি করবে? শাশুড়ি আর চাচি শাশুড়ির কাছে চলে যায়। মানহাকে তানিয়া বেগম পরম যত্নে খাইয়ে দেন আর চোখের পানি ফেলেন। মানহা মাকে কান্না করতে দেখে ফিসফিস করে বলে, মা কান্না করলে কিন্তু আর আসবো না। তখন কিন্তু সব সময় কাঁদতে হবে। তার থেকে ভালো হাসি মুখে আমায় বিদায় দাও। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিই। তানিয়া বেগম কান্না করছেন। মিহাজ খান মেয়েকে এয়ারপোর্টে নিয়ে আসেন। মানহা বসা থেকে বের হতেই নীরা দৌড়ে রুমে চলে যায়। আবরারকে তখন বলতে হবে, নইলে কি যে হবে আল্লাহ জানে। 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। তার দৃষ্টির সামনে বড় বড় বিল্ডিংয়ে রমণীটি আর কেউ নয়। রমণীটি হলো মানহা। আজ 2টা দিন হয়ে গেছে আমেরিকায় আসছে। আসার পর অয়ন আর মিরাজের সাথে কথা হয়নি বললে ভুল হবে। মানহা ফোন দিলে কেটে দেয়। কোনো ব্যাপার না, কয়টা দিনই তো। ব্যাপার ভেবে মুচকি হাসে। আবরারের কথা ভেবে অনেক হাসি পাচ্ছে। মনে পড়ে যায় সেদিনের কথা। মানহা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে তখন আবরারকে তার দিকে ছুটে আসতে দেখে। মানহা না দেখার ভান করে চলে আসছিল। এয়ারপোর্টের লোক আবরারকে ভেতরে ঢুকতে দেয়নি। নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। আবরার যোগাযোগ করলেও সে করেনি। মানহা যখন তার ফুপির বাসায় পৌঁছালো তখন তাকে দেখে ভূত দেখার মতো চমকে যায় সকলে। সাথে অনেক খুশিও হয়। তানসি, সে কি কাণ্ড! আপুকে পেয়ে অনেক হ্যাপি সে। তানভি খান মানহাকে রেস্ট নিতে উপরে পাঠিয়ে দেন। আমেরিকার সুন্দর একটি জায়গা হলো সান ডিয়াগো, ক্যালিফোর্নিয়া। সপরিবারে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো স্থান। এই শহরের উপকূল বরাবর রয়েছে একাধিক সমুদ্র তট, যেখানে বসে বেশিরভাগ সময় কাটিয়ে দেওয়া যায়। তবে নানা ধরনের জল ক্রীড়ার ব্যবস্থাও আছে। এছাড়াও বিশাল সমুদ্রের তলার জগৎটা ঠিক কী রকম তা জানতে গেলে একবার ঘুরে আসতে হবে লাজোলা আন্ডার ওয়াটার পার্ক অ্যান্ড কোভ থেকে। এছাড়াও রয়েছে সান ডিয়েগো চিড়িয়াখানা, বালগোয়া পার্ক, স্প্যানিশ ভিলেজ আর্ট সেন্টার। হাতে সময় নিয়ে ঘুরতে হবে। আস্তানসিদের সপরিবারে মিলে এসেছে সান ডিয়েগোতে। মানহাও এসেছে। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। মানহার বরাবর সমুদ্র খুব পছন্দ। সমুদ্রের ধারে পা ভিজিয়ে বসে মানহা তার দেখা দেখি তানসিও সেম কাজ করেছে। তাসকিনকে তাদের ছবি তুলে দিতে বলে। তাসকিন খুব ভালো ফটোগ্রাফার। ছবি তোলা তার নেশা। যেখানেই যাবে সেখানেই ক্যামেরা নিয়ে যায়। মানহা আর নিশি বিভিন্ন ধরনের পোজ দেয় আর তাসকিন তাদের ছবি তুলছে। গোধূলির শেষ বিকেলে ছবিটার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। সেখান থেকে একজন লোককে ডেকে ফ্যামিলি ফটো তোলে তাসকিন। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরে সেখানে মানহা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়ায়। ফোন চেক করে, তার চোখ উল্টে যায়। আবরারের অসংখ্য মেসেজ, ফোন কল। প্রতিটা মেসেজে খুব মনোযোগ দিয়ে পড়ছে মানহা। লাস্টের মেসেজ পড়ে ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি। অজানা কারণে মনটা শীতল হয়ে ওঠে। মেসেজটি পড়া শুরু করে সে। বন বিড়াল, আপনাকে ছাড়া আমি ভালো নেই। জানি আপনিও আমাকে ছাড়া ভালো নেই। আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আর কত বলেন, আর কত অপেক্ষা করাবেন? আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি, বাট আপনি যোগাযোগ করছেন না কেন বলুন তো? কি দোষ করেছি আমি? আপনাকে ভালোবাসাই কি আমার দোষ? যদি তাই হয়ে থাকে তাহলে এমন দোষ আমি বারবার করতে রাজি আছি। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে যে পরিমাণ কষ্ট, সেটা তো আপনি জানেন।
তাহলে কেন আমাকে সেই কষ্ট দিচ্ছেন? প্লিজ ফিরে আসুন না। সেদিন যখন জানতে পারলাম আপনি চলে যাচ্ছেন, তখন আপনার জন্য সব কিছু ফেলে ছুটে গেছি, কিন্তু আপনার সাথে কথা বলতে পারলাম না, কোনোটাই না। কতবার ডেকেছি সেটা কি আপনি জানেন? না, জানেন না। জানলে হয়তো যোগাযোগ করতেন। বিষণ্ণতা আমাকে ঘিরে ধরেছে বনবিড়াল। আমার সব কিছু বিষাক্ত লাগছে বনবিড়াল, কিছুতেই কাজে মন দিতে পারছি না। এমন হলে কোম্পানির ক্ষতি হবে, সেটা জেনেও আমি কিছু করতে পারছি না। আপনার নেশা আমার সব কিছু এলোমেলো করে দিয়েছে। আপনি কি ভেবেছেন আপনি দূরে চলে গেলে আমি আপনাকে ভুলে যাব? মোটেও না। আপনার তেজ যাকে একবার মন দিয়ে ফেলেছে, সেটা মরার আগ পর্যন্ত ফেরত নেবে না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না বনবিড়াল। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনাকে আমি পাবই ইনশাআল্লাহ। বনবিড়াল প্লিজ কাম ব্যাক, প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছি না। প্লিজ বনবিড়াল। তারপর কয়েকটা কান্নার ইমোজি দেয়। পুরো মেসেজটা পড়ে থমকে যায় মানহা। সে জানতো আবরার তাকে ভালোবাসে, বাট এতটা কল্পনা করতে পারেনি। এখন তার কি করা উচিত? কথা বলবে? না থাক, সবটা সামনাসামনি হবে ভেবেই মুচকি হাসে। শুধু ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখে, এত অধৈর্য কেন আপনি? সবুর করুন, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তানসি বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। পাশে ফোনের পর ফোন বেজেই চলেছে, বাট রিসিভ করছে না। ফোনের অপর প্রান্তের মানুষটাও ধৈর্য সহকারে ফোন দিয়েই যাচ্ছে। সে পণ করেছে ফোন না ধরা পর্যন্ত সে ফোন দিয়েই যাবে। মানহার রুম থেকে বেরিয়ে নিচে নামার সময় খেয়াল করে তানসির ফোন বেজেই চলেছে, বাট রিসিভ করছে না। সেজন্য তানসির রুমে আসে। এসে দেখে তানসি উপর হয়ে শুয়ে আছে, ভাবে ঘুমিয়ে আছে, এই জন্য ফোন ধরছে না। তানসির কাছে এসে ধাক্কা দিলে তানসির লাফ মেরে উঠে বসে, মুখে ফু দিয়ে বলে, হাই আল্লাহ, আপু একটুর জন্য আমার পরাণ পাখিটা ফুরুত কইরা চলে যাচ্ছিল। মানহা ভ্রু কুচকে তাকিয়ে থাকে। মানহাকে তাকিয়ে থাকতে দেখে তানসি হো হো করে হেসে বলে, আপু তুমি আমার রুমে কিছু বলবে? তুই আগে বল, ফোন কেন ধরছিস না? বারবার বেজে কেটে যাচ্ছে, কে ফোন দিছে? তানসি কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার আদরের ভাই মিরাজ জেনে ফোন দিয়েছে। তাহলে ধরছিস না কেন? অবাক হয়ে বলে, কেন ধরবো? মানে ধরবি না কেন? আপু তোমার ভাইয়ের গফ আছে, তাকে নিয়ে লং ড্রাইভে যায়, তার সাথে ডেটিংয়ে যায়। আর শুনবে? তোকে এসব কে বলছে? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার আদরের ভাই বলেছে আমাকে। কবে বলছে? 3 দিন আগে। তোমাদের ওখানে হয়তো রাত 11টা কি 11:30 বাজে, শুক্রবার রাতে। তানসির কথা শুনে হো হো করে হেসে ওঠে মানহা। হাসতে হাসতে পেট চেপে ধরে বসে পড়ে। অতিরিক্ত হাসার কারণে চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ আপুকে এত হাসতে দেখে ঘাবড়ে যায় তানসি। তার আপুর হঠাৎ কি হলো? এমন হাসছে কেন? বিস্মিত নয়নে তাকিয়ে আছে। তারপর বলে, আপু তুমি হাসছো কেন? আমি কি এমন বললাম যার জন্য এমন পাগলের মতো হাসছো? মানহা হাসি কন্ট্রোল করে বলে, বোন মিরাজ তোকে বোকা বানিয়েছে। মানে? হ্যাঁ রে, সেদিন পরিবারের সবাই মিলে রাতে ডিনার করতে গিয়েছিলাম। তারপর আমরা 4 জন লং ড্রাইভে গিয়েছিলাম। কি এত বড় ধোকা! ওকে তো আমি ছাড়ছি না। আমার সাথে প্র্যাঙ্ক করে, মজা বুঝাবো। তানসী কি সেটা দেখিয়ে দেব তোমার ভাইকে। তাকে সাবধানে থাকতে বলো। আচ্ছা তানসি, আমাকে একটা কথা বলতো, বলো। তুই এত জেলাস ফিল করলি কেন? আমি যা আন্দাজ করছি সেটা কি সত্যি? তানসির মাথা নাড়া হ্যাঁ বলে। লজ্জায় বিছানা থেকে নেমে দৌড়ে চলে যায়। মানহা ভেবেচাকা খেয়ে যায়। তানসি দৌড়ে পালালো লজ্জায়। তাহলে তার এতদিনের ধারণা সত্যি হলো? ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলেনি। এক জায়গায় হলেই টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে থাকতো। বলবে কখন? বদ্ধ ঘরে নিজেকে বন্দি করে রাখছে আবরার। ঘর থেকে ঠিকমতো বের হয় না 2টা দিন। ঈশানকে অফিসের সব কিছু দেখে রাখতে বলেছে। ঈশান তার স্যারের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। আবরারের মা হালিমা বেগম ছেলের দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠেন। বাড়ির সবাই খেয়াল করেছেন আবরার আর আগের মতো নেই। কিছু একটা হয়েছে তার ছেলের, বাট তারা কেউ জানে না। তাই নীরাকে খবর দিয়েছে আসার জন্য। নীরা বলেছে সন্ধ্যায় আসবে। হালিমা বেগম ছেলের রুমের দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কোনো রেসপন্স পান না। সেজন্য দৌড়ে গিয়ে স্বামীকে ডেকে আনেন। আনোয়ার হোসেন তার স্ত্রীর ডাকে দৌড়ে ছেলের রুমে আসেন। আনোয়ার হোসেন বড় দুশ্চিন্তায় পড়ে যান। তার ছেলে তো এমন না। আবরার যথেষ্ট বুদ্ধিমান ছেলে। তিনি আর সময় ব্যয় না করে ছেলেকে ডাকা শুরু করেন। তেজ, দরজা খোল। দরজা কেন বন্ধ করে রাখছিস? তেজ আমার কথা শুনতে
পাচ্ছিস না তুই? স্বামীর সাথে হালিমা বেগমও শুরু করেন। তেজ বাবা দরজা খোল। আবরার সবার ডাকাডাকি করতে দেখে বিরক্ত নিয়ে দরজা খুলে বলে, আমাকে একটু একা থাকতে দাও। তোমরা তোমরা কেন বুঝতে পারছো না আমার বাইরে যেতে ভালো লাগছে না? প্লিজ লিভ মি অ্যালোন। তারা দুজনেই অবাক হয়ে ছেলের পানে তাকান। ছেলেকে বড্ড অচেনা লাগছে তাদের। আনোয়ার হোসেন বিস্ময় নিয়ে বলে, তেজ তোর কি হয়েছে? এমন রুড বিহেভ করছিস কেন বাবা? তোমরা আমার সমস্যার সমাধান করতে পারবে? জানি পারবে না, তাহলে ডিস্টার্ব কেন করছো? তোর মনের কথা আমাদের সাথে শেয়ার কর, আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। তোমাদের কিভাবে বলবো সেটাই তো বুঝছি না বাবা। আচ্ছা তুই শান্ত হয়ে বস, আমাদেরকে সবটা বল, দেখবি নিজেকে অনেক হালকা লাগবে। আবরারের রুমের ভেতরে দুজনে এসে বসেন। আবরারও চুপটি করে বসে আছে। বাবা মা দুজনে তাকিয়ে আছেন ছেলের পানে। তাদের শোনাটা খুব দরকার। আবরার বাবা মার দিকে তাকিয়ে বলতে শুরু করে, জানো, আমি একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। তাকে এতটাই ভালোবেসেছি, তাকে আর ভুলতে পারছি না। জানো বাবা, মেয়েটাকে আমার মনে কথা বলেছি, বাট সে রিজেক্ট করেছে। সে নাকি আমাকে ভালোবাসে না। আগে কখনো এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি সেদিন। জানো মা, মেয়েটা না আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি এখন কি করব মা? বলতে বলতে চোখ বেয়ে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে হালিমা বেগমের হাতে। হালিমা বেগম চমকে ওঠেন ছেলেকে দেখে। তিনি আবরারের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, তোকে কেন ভালোবাসবো না সেটা বলিনি বাবা। তোর মাঝে কি এমন খামতি আছে যার জন্য তোকে রিজেক্ট করেছে? হ্যাঁ মা, সেটা বলেছে, বাট তাতে আমার কোনো আপত্তি নেই। হোয়াট? দুজনেই চেঁচিয়ে ওঠেন। আবরারের মা বাবা দুজনের দিকেই তাকায়। তারা যেন আকাশ থেকে পড়েছে। তোমরা এমন কেন করছো? তুই একটা ডিভোর্সি মেয়েকে ভালোবেসেছিস, তোর মাথায় ঠিক আছে? আমাদের স্ট্যান্ডার্ড কোথায় সেটা কি ভুলে গেছিস? হালিমা বেগম একটু জোরেই বলে ফেলেন। এত কথাবার্তার শব্দ শুনিয়ে আবরারের দাদা তার রুমে চলে আসেন। এসে জিজ্ঞেস করেন কি হয়েছে, এত চেঁচামেচি শোনা যাচ্ছে। হালিমা বেগম বিছানা থেকে উঠে এসে শ্বশুরের সামনে দাঁড়িয়ে বলে, বাবা, আপনার নাতির কথা শুনুন। সে পাগল হয়ে গেছে, জেনে শুনে একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসেছে। হ্যাঁ, তাদের সমস্যা কোথায়? শ্বশুরের কথা শুনে আশ্চর্য হয়ে যায় হালিমা। অবাক হয়ে জিজ্ঞেস করেন, বাবা আপনি এসব কি বলছেন? আপনিও ওর তালে তাল দিচ্ছেন? বৌমা, তুমি শান্ত হয়ে বসো। ব্যাপারটা গোলাটে না করে ঠান্ডা মাথায় ভেবে দেখো। আবরারের দাদু গিয়ে তার সামনে বসে। আবরারকে কিছু পরোক্ষ করে বলে, ছেলে এটা আগের থেকে শুকিয়ে গেছে। চেহারায় আগের সৌন্দর্যটা নেই। চোখের নিচে কালচে দাগ পড়েছে। আবরার এতক্ষণ স্থির দৃষ্টিতে সব দেখছিল। মানহা তাকে বলেছিল তার মা তাকে মেনে নিতে পারবে না। সে যে ডিভোর্সি মেয়ে। আবরার কত বড় মুখ করে বলেছিল তার মা ওই রকম না, সে মেনে নেবে। আজ সবটাই ফিকে মনে হচ্ছে। দাদু ভাই, তুমি মেয়েটাকে তার বাড়ির ঠিকানা দাও, আমি নিজে গিয়ে কথা বলবো। দাদু, তোমরা সবাই তাকে চেনো। কে সে? নীরার ননদ মানহা। তার মনে যেন বেশি অবাক হন। তিনি খুশি হয়ে বলেন, তাহলে তো ভালোই হলো, তাদের সাথে আরো একটা আত্মীয়তার সুযোগ পাচ্ছি। দাদু, তোমার মানহাকে মেনে নিতে কোনো অসুবিধা নেই? না রে দাদু ভাই, মানহা মেয়েটাকে আমার খুব পছন্দ, কিন্তু তোরও যে হবে সেটা ভাবনার বাইরে ছিল। আই লাভ ইউ দাদু, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। খুশিতে তাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ পরে আবরার তার বাবার দিকে তাকায়। ফের বলে, বাবা, তুমিও কি মার মতো মানহাকে মেনে নিতে পারবে না? আমার কোনো আপত্তি নেই বাবা, বাট তোর মা যে কেন মানতে পারছে না সেটা আমি জানি না। আবরারের দাদু আনসার হোসেন ছেলের বউকে জিজ্ঞেস করে, বৌমা, তোমার কেন এত আপত্তি সেটা কি জানতে পারি? মেয়েটা কোন দিক দিয়ে খারাপ বলো? তোমার তাকে কেন অপছন্দ? বাবা, মানহা মেয়েটা খুব ভালো, আমারও তাকে খুব ভালো লাগে, কিন্তু মিরাজের ডিভোর্সি, সমাজের মানুষ কি বলবে? সমাজের মানুষের কথা ভেবে তুমি তোমার ছেলেকে কষ্ট দিবে? তাদের কাজেই তো মানুষকে এই কথা বলা। তাদের কথায় কান্না দিয়ে চলো, তাহলেই জীবন সুন্দর। তোমাকে একটা কথা বলি, কথাটা আজও তোমরা কেউ জানো না। কি কথা বাবা? বলুন বাবা। আজ থেকে অনেক বছর আগের কথা। আমি তখন তেজ দাদু ভাইয়ের বয়সী। দাদু ভাইয়ের মতো আমিও একটা ডিভোর্সি মেয়েকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে চিনতো না, জানতো না। হঠাৎ একদিন বাবা মাকে বুঝিয়ে শুনে রাজি করিয়ে মেয়েটার বাড়ি নিয়ে যায়, বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটা রাজি হচ্ছিল না একই কারণে। কিন্তু আমিও হাল ছাড়িনি। মেয়েটাকে জয় করে তাকে নিয়ে বউ করে
ঘরে আনি। তার কথা শুনে সকলে অবাক হয়ে যান। তিনি ফের বলেন, আমি তেজ দাদু ভাইয়ের মাঝে নিজেকে দেখতে পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস দাদুভাই মানহার সব দিক দিয়ে পারফেক্ট করতে পারবে। বৌমা, তুমি কি মানাকে মেনে নিতে পারবে না? আমার মাও তো তোমার শাশুড়িকে মেনে নিয়েছিল।